This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমার সাথে স্টুডিওতে জয়া, অপুদা দুজনের পুরো নামগুলো সবাই জানে, তাই জন্য আর বলছি না। আর খুব একটা আড্ডার পরিবেশ, খুব ভালো লাগছে যে তোমরা আমাদের অফিসে এসছো। আমাদেরও ভীষণ ভালো লাগলো, মানে আমি অনেকদিন বাদে এলাম, কিন্তু ওই পরিবেশের আবহাওয়া মানে সব কিছু মিলে তোমাদের কলিগসরা খুব মজার সময় কাটালাম তো শুটিংয়ের আগে। আজকে আমরা ডিআর মা নিয়ে গল্প করব। আমি প্রথম অপুদার থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে একটা বাংলা ছবি রিলিজের আগে এত প্রমোশন, হিন্দি ছবির ক্ষেত্রেও তাই হয়, এই ধৈর্যটা তুমি কি করে সঞ্চয় করো এইটা আগে আমায় বলো। আমার ধৈর্য নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না। আমার বাবা চলে গেলেন 2007, তারপর একটা বাড়িতে আমি 3 জেনারেশন মহিলার সঙ্গে একা পুরুষ মানুষ কাটাই। কাজেই আমার ধৈর্য সম্বন্ধে কারোর কোনো সন্দেহ থাকার কথাই নয়। বাড়িতে শুনছে কিন্তু সবাই শুনুক। আমরা যে ডিআর মা ট্রেলারটা দেখেছি, যতটুকু দেখেছি, যে কনসেপ্টটা দেখেছি, দর্শকদের মানে ভালো লাগতে বাধ্য, মানে ওইটুকু দেখলেই মনে হয় যে একটা মন ছুঁয়ে গেছে এবং একটা হ্যাঁ হ্যাঁ সেটা তো বটেই। হ্যাঁ, ওইটুকু দেখলেই মনে হয় যে জয়াও এরকম একটা চরিত্র পেয়েছে যেটা পাওয়ার জন্য নায়িকারা বহু বছর অপেক্ষা করে থাকে। তুমি আমায় বলো যে এই চরিত্রটা নিয়ে যতটুকু বলতে পারো, বা তোমার পেয়ে কিরকম লাগলো এরকম একটা চরিত্র। তুমি আমারটা নিয়ে বলবে আর আমি তোমারটা নিয়ে বলবো নাকি? না না, আমারটা নিয়ে তো বলাই যাবে না বেশি, ওটা তো আমায় ওই জন্য রাখছেই না কোথাও, দেখছো না। উনি অসাধারণ একটি চরিত্র ওনার। যাই হোক, ওনারটা সম্পর্কে উনি আমি যতটুকু বলার, আমারও যতটুকু পারমিশন দিয়েছে আমি ততটুকুই বলবো। আমাদের তো একটু রেস্ট্রিকশন রয়েছে, কারণ আমাদের হ্যাঁ অবশ্যই আমার চরিত্রটির গভীরতা এবং গুরুত্ব দুটোই ছবির জন্য ছবিতে খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গায় রয়েছে। আর ওই যে রক্তের টান, ভালোবাসার টান, এই দুটোই। আমি যেমন রক্তের টান অস্বীকার করি না, আমি ভালোবাসার টান অস্বীকার করি না। ওটা বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব হতো না, সেটা কিসের রক্তের টান, সেটা তো ভালোবাসার টানই। আর সেটাই আবার প্রমাণ করবার জন্য, আর এই যে এই সময় আমার মনে হচ্ছে ছবিটা খুব মানে উপযোগী একটি ছবি, ফিল্ম এই সময়ের জন্য, যখন আসলে আমরা এক্সিস্টেন্স, নিজের নানান রকম মাতৃত্ব, প্যারেন্টিং, নানান রকম জটিলতা চারদিকে দেখছি, তো সেই সময়টার জন্য এই ছবিটি আমার মনে হয় খুব উপযোগী। সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমি করবার অনেক সুযোগ পেয়েছি। আমি জানি না কতটুকু আবার সুযোগ কাজে লাগাতে পেরেছি, সেটা ছবি দেখে দর্শকেরা বলবেন। তবে কিছু ছবি করে হয় না যে আমি বলতে পারি যে হ্যাঁ এটা আমার প্রোফাইলে থেকে যাবে এই ছবিটি, আমি সেটা বলবো, সেটুকু আমি বলবো যে আমার চরিত্রটি থেকে যাবে। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা। দর্শক টনিদা সবাই কি বলে সেটা বাকিটুকু তাদের উপর। অপুদার কাছে তো সবসময় দারুণ দারুণ চরিত্র এমনিই আসে, ডিরেক্টররা দেয়, আর অপুদা তাতে ফাটিয়ে দেন না। এটাতে কোরায় না, উল্টোটা হয়েছে। প্রথম যেদিন স্ক্রিপ্ট রিডিং হয়, স্ক্রিপ্টটা পড়ার পরে আমিও কিরকম গুম মেরেছিলাম। মানে আমি গল্প নিয়ে আমার কোনো অসুবিধা ছিল না, আমার ক্যারেক্টারটাই না আমার মনে হলো যে কী একটা মিসিং, যেহেতু সিম্পল একটা পুলিশ ইন্সপেক্টর হয়ে গেল। টনিরও দেখলাম মুখটা ওরকমই, একটা কিছু করতে হয় বুঝলে। 2 দিন টাইম দাও, 2 দিন টাইম দেওয়ার পরে যে চরিত্রটা বেরোলো, আমি আর বেশি কিছু বলবো না, আই এম মোর দ্যান হ্যাপি। টনিদের ফিল্মের সব চরিত্রের ক্ষেত্রে উনি না প্রচণ্ড ভালোবাসে, মানে ভীষণ কমিটেড উনি প্রত্যেকটা। 10 বছর বাদে একটা বাংলা ছবি সে করেছে, তার মধ্যে কতটা প্যাশন থাকতে পারে। সে তো হিন্দিতে নিয়মিত কাজ করছে। 10 বছর বাদে একটা নতুন প্রেমে পড়লে যেরকম প্যাশন থাকে ওই পর্যায়ে দেখা যাক। সত্যি তাই, ছবিটি দেখে তোমার সেরকম মনে হবে। এবং আমি যেটা বলছিলাম, ওনার কথা জের ধরে আমি বলতে চাই যে প্রত্যেকটি চরিত্র উনি একটা বৃত্ত পূরণ করেন এবং প্রত্যেকটি চরিত্রকে জাস্টিফাই করেন। ছোট চরিত্র হতে পারে, এতগুলো ভালো চরিত্র জয়ার কাছে আসে এবং ও এটা দুর্দান্তভাবে করে, এবং এইরকম একটা ফিল্মোগ্রাফি তৈরি করা, আমার মনে হয় এরকম ছবি নির্বাচন করা আমার কাছে না যে কোনো পুরস্কারের থেকে একটা হাউসফুল বোর্ড অনেক বেশি দামি।
কতজন দেখছেন, আর যদি কাজটা ভালো থাকে ওইটাই কিন্তু আমাকে বাঁচিয়ে রাখবে। আমি কটা অ্যাওয়ার্ড পেয়েছি কেউ মনে রাখবে না সেটা, আমার কাজগুলো যদি মনে থাকে তাহলে আমাকে মনে রাখবে, আমার লক্ষ্যটা ওখানে। তো কাজেই অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে, না পেলে ঠিক আছে, কারণ 5 জন মিলে তো ঠিক করেন কে অ্যাওয়ার্ড পাবে কে পাবে না। সেটা এটা একটা বোনাস, বাড়তি পাওয়া। হ্যাঁ, অ্যাওয়ার্ডটা হচ্ছে বোনাস, পেলে পেলে না পেলে না পেলে, কিন্তু কাজটা যাতে মন দিয়ে, ওই জন্য বললাম চরিত্রটা আগে, কি ছবিটা কি প্রজেক্টের সঙ্গে আমি যুক্ত। এটা তো তোমার ক্ষেত্রেও সত্যি, তুমি পরপর এরকম সব ব্লকবাস্টার ছবি তোমার, এবং সেই চরিত্রগুলো এমন যেটা দিয়ে একটা ছবি দর্শকের একদম মনের মধ্যে গেঁথে যাচ্ছে, সেইটাকে তুমি কিরকম ভাবে অ্যানালিসিস করো? আমি ওটা চিরকাল চেষ্টা করে এসেছি, কারণ দেখো আমি যখন প্রথম ঢুকেছি না, যার সঙ্গে আমার তুলনা তার চেহারার আমি 2%ও নই অনস্ক্রিন, আমার বাবা। তো কাজে আমায় টিকে থাকতে গেলে কি করতে হবে? কি করতে হবে? সিম্পল, আমার কাছে গোড়া থেকে ওটা পরিষ্কার সিম্পল ছিল যে তুমি হিরো সাজতে যেও না বস, তোমার দ্বারা হবে না ওটা। আমি যদি এরকম করে হাত ছড়িয়ে দাঁড়াই না, এরকম করে পাবলিক এসে এরকম হাত ছড়াবে, ঠাস করে মারবে। এটা কিন্তু আমি বিশ্বাস করি না, তুমি এটার সাথে একমত? হ্যাঁ, উনি নিজেই চান না মনে হতে। না না, আমি চাই না থেকে মানে আমার, কারণ আমার থেকে বেটার আছে। তো কাজেই আমি ওই চেষ্টাটা না করে আমি একটা নতুন কিছু যদি কেউ করেনি, আর সারাক্ষণ ওই চেষ্টাটা থাকে। এবং ধরো আমাকে অনেকেই বলেছেন এটাতেও তো পুলিশ ইন্সপেক্টরের রোল। আর না, সব পুলিশ তো এক হয় না, তিনজন পুলিশ, 3টে আলাদা মানুষ। আমার চেষ্টা থাকে ওই আলাদা মানুষগুলোকে বার করা। তোমাদের দুজনকে দেখলে আর তোমাদের ফিল্মোগ্রাফির সাকসেস দেখলে আমার অবশ্যই এটা মনে হয় যে স্টার সিস্টেম বলে ভারতেই কিছু নেই, মানে সেটাকে যদি কেউ ভাঙতে পারে তোমরা ডেফিনেটলি পেরেছো। তোমরা এটা বিশ্বাস করো কিনা বা কিভাবে দেখো স্টার সিস্টেম? ডেফিনেটলি একটা আছে, জানো, যে কাকে আমরা ছোটবেলায় গুরুর ছবিটা দেখে আসি, কাউকে একটা তোমায় রাখতে হবে, হয় তুমি ওইভাবে রাখো নইলে একটা ক্যারেক্টার রাখো, কি করেছে কিছু একটা তো রাখতে হবে তোমায়। আর আমার মনে হয় আমার বাংলায় আরো নতুন স্টার তৈরি করা উচিত, যাকে দেখতে অ্যাটলিস্ট প্রথম শোটা দেখতে লোকে হলে যাবে, তারপর ভালো লাগলে ঠিক আছে। যে স্টার সিস্টেম ছিল বলে এত প্রচার ছিল না, কিন্তু এটাকে অস্বীকার করার জায়গা নেই। সেটা অবশ্যই। তুমি কিরকম ভাবে দেখো, এটা বিশ্বাস করো কিনা? না, অবশ্যই দুই রকমই দরকার আছে, প্রয়োজন আছে। দরকার। যেমন আমার 2টো ছবি রিলিজ করলো, একটা তাণ্ডব, একটা উৎসব। তাণ্ডব তো ভালো করেছি, সেটা শাকিব খানের যারা আছে অনুরাগী তারা দেখেছি, সাথে আমার কিছু ক্লাসিফাই দর্শক থাকেন যারা আমার কমার্শিয়াল প্রজেক্টে দেখতে চান, তারা এই ছবিতে দুটো ব্লেন্ড হয়েছে, যে মাল্টিপ্লেক্সের অনেক দর্শক এটা দেখেছে। কিন্তু উৎসব যে ছবিটির কথা বলবো, বিশ্বাস করো, মানে টেলিভিশনের কয়েকজন আর্টিস্ট, আমি, চঞ্চল, আমরা 2-3টে, শুধু 3জন আমরা 3টে ছোট ছোট ভূতের ক্যারেক্টার করেছি। সো আমাদেরকে দেখে প্রথমে গেল দর্শক, তারপর গিয়ে যখন দেখলো কন্টেন্ট এরকম এত শক্তিশালী, এত সুন্দর, আমি বলতে পারো, তুমি জানো এটা 7 দিনে $93,000 বিজনেস করেছে ওভারসিসে ছোট্ট রিলিজ দিয়ে। আমার কাছে চিরকাল গোড়ায় কিন্তু কন্টেন্টই হিরো, জানো তো। আর এখন যে কোনো যুগে তুমি দেখো, আমরা বলি উত্তম সুকুমার, সুচিত্রা সেন, ডেফিনেটলি ওরা দুজন দর্শকের লোক এনেছেন। সাহিত্য থেকে তোলা গল্প, তেমনি গান। আজকে গান হারিয়ে যাচ্ছে সিনেমা থেকে। মানে এটা কেন হবে? একটা সিনেমা দেখবো তো আমি তো রিয়ালিটি দেখতে যাচ্ছি না, আমি যে পাশের বাড়িতে যেটা ঘটছে সেটা কি রোজ রোজ দেখতে যাবো টাকার টিকিটে টাকার খরচা করে? তা আমার তো একটা কিছু দেখাতে হবে, মানে স্বপ্ন দেখাতে হবে। তো স্বপ্নের মধ্যে গানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা ইদানিংকালে কিন্তু বেশ কয়েকটা বাংলা ছবিতে দেখছি না। কিন্তু আমি রিসেন্টলি দেখলাম, টনির ছবিতে হবে, আমি গতকাল একটা সিনেমা দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে, গৃহপ্রবেশ। হ্যাঁ, গৃহপ্রবেশ আমি ভীষণ ভালো লেগেছে। কি ভালো মেকিং এবং তার সঙ্গে মিউজিকের ব্যবহার এবং ভিজুয়ালস, এবং অভিনয়ের কথা, অভিনয় তো ছেড়েই দাও, কোনো একটা ছোট ক্যারেক্টারও খারাপ নয়। তোমাদের দুজনের মধ্যে আমি একটা মিল দেখতে পাই, সেটা হচ্ছে পরিধি বাড়ানোর একটা জেদ আছে। মানে অপুদা শুধু বাংলা ছবি করতে পারতো, কিন্তু অপুদা
এত হিন্দি ছবি করেছে, ভারতীয় ছবির অংশ হয়ে উঠেছে। তোমার ক্ষেত্রেও তুমি শুধু বাংলাদেশে ছবি করতে পারতে, কিন্তু তুমি এখন ভারতীয় ছবির অংশ হয়ে উঠেছো। এই যে একটা পরিধি বাড়ানোর জায়গাটা, এখানটায় নিজেকে কিভাবে মোটিভেট করেছিলে তোমরা? প্রথমে আমি খুব ভাগ্যবান বলে মনে করেছি, কারণ আজকে যদি কাহিনীটা আমার কাছে না আসতো তাহলে হয়তো আমায় অনুরাগ বাসু অবশ্য বলেছে যে ওর এক আকাশের নিচে দেখার পর থেকে আমার সঙ্গে কাজ করার ইচ্ছে। এটা কিন্তু তাহলে বাংলারই দান বলবো, যে এটা বাংলা সিরিয়ালের দান, বাংলা সিরিয়ালের দান। আমি ফ্র্যাঙ্কলি তাই। এবং সত্যি কথা বলতে কি, যখন গোড়ায় কাজ করতে আসি এই সিরিয়ালই আমাকে বাঁচিয়েছে। আর তখন একমাত্র নিয়মিতভাবে ছবিতে আমাকে নিতেন আফটার বং কানেকশন হচ্ছে অঞ্জন দত্ত। এটা আমি জীবনে বলবো না, সেরকমভাবে যদি পরপর ছবি করেছি অঞ্জনদার। কিন্তু কাহানির পর থেকে ব্যাপারটা অনেক বেড়ে গেল এবং হিন্দি কাজ আসতে শুরু করলো লাকিলি। দেখো, একজন অ্যাক্টর হিসেবে আমরা তো এক্সপেক্ট করতে পারি না যে এই ছবিটা আমি করব, আমার হাতে নেই সেটা আমার প্রডিউসার ডিরেক্টর যদি মনে না করে, আমার হাতে নেই যে আমি কোন ছবিটা করব। আমার হাতে কোনটা আছে যে এইটা স্ক্রিপ্টটা ভালো লাগছে না, এই ছবিটা আমি করব না। তো কাজেই যা পাচ্ছি সেগুলো বোনাস, কাজে কোনো আক্ষেপ নেই, কিছুই নেই। আর্টিস্টের পরিধি বাড়াবার মানে ওই যে নিজেকে আরেকটু চ্যালেঞ্জিং জায়গায় ফেলবার চেষ্টা, এবং আরেকটু এটা সব মনে হয় আর্টের ক্ষুধা থেকেই আসে। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট সেটা হয়েছে, সে আমি আরও এক্সপ্লোর করতে চাই, আরেকটু চ্যালেঞ্জের ভেতর পড়তে চাই, যে কারণে আমাকে আমার এই বাংলাতে কাজ শুরু করা ওখান থেকে এসে। এবং যেই কাজগুলো আমি বিশ্বাস করি, যে স্কুলিংয়ে আমি বিশ্বাস করি, সেগুলো কাজগুলো আমি এখানে অনেকখানি করতে পারি। বাংলাদেশেও আমি একইভাবে করতে পারি, কিন্তু এখানে আমি অনেকটা বেশি সুযোগ পেয়েছি। এবং একই সাথে দর্শকের ভালোবাসা যখন পেয়েছি, আমি ফিল্ম ফ্রেটার্নিটি, গণমাধ্যমের বন্ধুরা সবাই যখন আমাকে সাপোর্ট করেছে, আমার কাছে একটা জিনিস মনে হয় ভাস্বতী সবসময়, যে আমি একটি পাসপোর্ট ক্যারি করে এখানে আসি। যদিও আমি সবসময় বলি আমি বাংলার জন্যে কাজ করি, আমি আলাদা করতে চাই না, কিন্তু আমাকে এখানে একটি জিনিস হয়, গুণের কদর হয়। এটা আমি খুব জোর গলায় বলি, নইলে আমাকে এখানে জায়গা দেওয়ার কোনো কারণই ছিল না কাউকে। যে গুণের কদর বলছি না, আমি গুণী মানুষ, আমি যে চেষ্টা করেছি বা অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে এখানকার দর্শকেরা, এবং তারা আপন করে নিতে পারে, তারা শিল্পের সমঝদার, তারা বুঝতে পারে কি মন দিয়ে কাজটা করতে চায় না। এটা আমি খুব ভালো, এটা আমি টের পাই, একেবারে আঁচ করতে পারি। এটা আমি সবচেয়ে বেশি, এই ভালোবাসা না পেলে আমার পক্ষে করাই সম্ভব ছিল না। একে তো আরেক দেশের শিল্পী, তার ভেতরে অনেক দেরিতে আমি এখানে এসেছি, তার উপরে ভাষা বলো, ডায়ালেক্ট বলো, কিছুটা তো আলাদা একদম। আরেকটি দেশ, একা এখানে এসে কাজ করা, সেই ধৈর্য নিয়ে কাজ করা, সেটা একা একা আমার স্ট্রাগল, আমি করে ফেলবো, আমি পারি বললে হয় না বস। এটার জন্যে যেখানে আমি কাজ করব সেখানের ভালোবাসা পেতেই হয়, কারণ এটা কালেকটিভ আর্ট। আমি তো একা গায়ক নই যে একটা গিটার নিয়ে দাঁড়িয়ে গেলাম, গান গিয়ে চলে এলাম। না, সেই আমার প্রথম ছবির থেকে আমি সেটা পেয়েছি। অরিন্দম শীল যখন আমায় আনলেন, শাশ্বতদা ছিলেন সেখানে, তারপরে যে কাজগুলো অনেকদিন অপেক্ষা করেছি আমি। সৃজিতের কাজ করলাম, তারপর কৌশিকদার কাজ করলাম, টনিদার কাজ কিন্তু আমি অনেক বছর পরে গিয়ে করলাম, কিন্তু উনি আমার পারিবারিকভাবে আলোচনা করছি কাজ করব, পারিবারিকভাবে কিন্তু উনি সবচেয়ে কাছের আমার, কারণ খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, সেই কাজ হলো এই প্রথম টনির সঙ্গে, আমারও তাই হলো, সেই হলো। আর একই ছবি নিয়ে আমরা স্ক্রিপ্ট শুনছি কত বছর ধরে, ওটা নিয়ে আমিও শুনছি, কিন্তু প্রায় অনেক বছর ধরে, কিন্তু মাঝখান দিয়ে অন্য একটা কাজ এসে এটা হয়ে গেল। আমি হ্যাপি যে অ্যাটলিস্ট এটা ব্রেক হয়েছে, আমরা এরপর আবার চালিয়ে যাবো টনিদাকে বিপিং করা। অপুদার থেকে আমি যেটা জানতে চাই, আমরা যে দেখি যে ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কটার যে টানাপোড়েন ভয়ঙ্কর, সেটা হ্যাঁ, কিন্তু যখন আমি নিজে যেটা ফেস করেছি আমি বলবো। হ্যাঁ, আমি যখন ঢাকা এয়ারপোর্টে নামি, নেবে আমি বেরোচ্ছি, তোমাদের এয়ারপোর্টে বেরোনোর সময় ডান দিকে একটা আর্মির এনক্লোজার থাকে। হ্যাঁ, তা আমি যখন বেরোচ্ছি, দুজন আর্মি অফিসার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি কি ভুল করলাম কি জানে, কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি শুটিংয়ে এসেছি। না, দেশে তো ঢুকতে পারবেন না। হ্যাঁ, মানে না, কফি না খেয়ে কী করে ঢুকবেন? ওইটা শুরু আপ্যায়নের। তারপরে ইমিগ্রেশন, একটু এই ক্যামেরার দিকে তাক, কেমন আছে ঠিক এরকম এইগুলো আমি পেয়েছি। এবং
অত আদর যত্নে রেখে আমাকে ওখানকার চরকির একটা কাজ করানোর জন্য এখান থেকে নিয়ে গেছে, নিয়ে হিউজ ফলোয়ার্স, ওনার কি ভালোবাসে অপুদাকে সবাই, এখানকার প্রত্যেকটি আর্টিস্ট যারা যায়। সেম জয়ার জন্য, মানে অবশ্যই, এখন যেরকম ভারত বাংলাদেশ নিয়ে একটা ভয়ঙ্কর রাজনৈতিক কারণে টানাপোড়েন চলছে, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিষয়টা, কিন্তু সেটার ঊর্ধ্বে আমরা তো দেখো সিনেমা নিয়ে এরকম বসে সুন্দর আড্ডা দিচ্ছি। শিল্প, ছবি আঁকা, সিনেমা, সাহিত্য এগুলোর সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না, এবং আমাদের কাজ হলো জুড়ে দেয়া। শাশ্বতর দা গিয়ে অসাধারণ একটি কাজ করে এসছেন, আমি শিওর উনি ভালোবাসা অন পাচ্ছেন। আর আমার কথা তো ছেড়েই দাও, আমি এখানে এলে আমি ফিল করি আমার নিজের বাড়ি, আসলেই আমি আমার নিজের বাড়িতেই, আমি ওটাই আমার মনে হয়। তো তারপরে হচ্ছে এই কাজের ভেতর দিয়ে আমাদের কাজে কোনো এটা এফেক্ট করে না, আমি বলবো না এটা কোনোভাবেই করে। কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সেগুলো স্ট্র্যাটেজিক্যাল, সেগুলো যাদের কাজ সেগুলো সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন মত, তাই নিয়ে একটা চলে, কিন্তু বন্ধুত্বের জায়গাটা কেন নষ্ট হবে? একইভাবে বাংলাদেশের সাধারণ দর্শকেরাও তাই একই রকমভাবে ভালোবাসে, জনগণরা তো আসলে এগুলোর অংশ নয়। ভালোবাসার সম্পর্কটা সবসময় এগিয়ে থাকে, কিন্তু ইন্ডাস্ট্রিতে বলো তোমার অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিতে ভালোবাসা না পেলে আমি এত বছর কাজ করতে পারতাম না। আজ অবধি কোনো কলিগ আমার নামে কোথাও খারাপ কথা বলেছে আমি শুনিনি, নইলে কানে আসতো তো, শুনিনি। আমারটা তো আরো বেশি এই ক্ষেত্রে, আমি বলবো আমারটা পুরোটাই ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে। আমারটা পুরোটা থেকে উড়ে এসে জুড়ে বসলে বল দিদি। হ্যাঁ, আমারটা পুরোপুরি ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে গো, একেবারেই। সেটাই আমি ব্যাখ্যা করছিলাম একটু আগে, যে আমার কতটা ভালোবাসে, কতটা জায়গা দিয়েছে, কতটা কাজ করবার আমি সুযোগ পাচ্ছি। সেটা ভালোবাসা না থাকলে এবং কদর না করলে, অতিথি পরায়ণতা না থাকলে সেটা হতো না। তোমার মেয়ে এখন নায়িকা হয়ে গেছে ছবির, দুম করে হয়ে গেল, কি করবো? আর অপুদা আমাদেরকে বলেছে সকালে যখন গল্প করছিলাম, বলছে আমার মেয়ের পোর্টফোলিও আছে, আমার এখনো পোর্টফোলিও নেই। হ্যাঁ, নেই। আমি কোনোদিন, দেখো আমরা না অনেক বেশি ক্যাবলা ছিলাম, অত সিরিয়াস, অত ফোকাসড কোনোদিনই ছিল না আমাদের জেনারেশনটা। আমরা একটা পাড়ায় থাকতাম, পাড়া কালচার বোঝো তো, রকে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধব মিলে রাস্তায় ক্রিকেট খেলা, বাড়ি কাঁচ ভেঙে যাচ্ছে। তো আমি জীবনে যে কি করব তাই নিয়ে সিরিয়াস ছিলাম না। কিন্তু আমার মেয়ে, এদের জেনারেশনটা আমি দেখছি এরা অনেক বেশি ফোকাসড। আমি ছোটোবেলা থেকে দেখলাম, হঠাৎ সেটা বোধহয় ওর মায়ের জন্য হয়তো ওড়িশিতে ভর্তি হয়ে গেল, শর্মিলা ম্যাডাম ওকে ওড়িশি শেখালেন। তারপরে দেখছি মেয়ে বড় হয়ে অন্য কন্টেম্পোরারি ডান্স, ফিল্মের ডান্সের ক্লাসে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম জিমে যাওয়া শুরু হয়ে গেল, ওইটুকু মেয়ে তার ডায়েটিং শুরু হয়ে গেল। আমি কি হচ্ছে কি এগুলো? তারপর দেখলাম পোর্টফোলিও শুরু হয়ে গেল, পোর্টফোলিওটা হয়েও গেল একজন বাবার পার্সপেক্টিভ থেকে। এবং তারপর হঠাৎ করে একটা ফোনে, তুই লাইক করনি কেন এটা? আমি যে নাচের একটা ছোট্ট পিস করলাম, ও লাইক করতে হবে, বাবা লাইক করে দিলাম। তারপর একদিন শুনলাম ও হিরোইন হয়ে ছবি করছে। ওখানে আমার 1%ও কোনো কন্ট্রিবিউশন নেই। হ্যাঁ, এখানে বলতে পারো রক্তের একটা এই যেগুলো সম্পর্ক, এইখানে বলতে পারো রক্তের সম্পর্ক, ব্লাড টক্স। জয়া, তুমি আমাকে বলো, এই ছবিটা করতে করতে তোমার মা হতে ইচ্ছে করেছে কিনা? দেখো, মাতৃত্ব তো সবার ভেতরেই থাকে, আমার ভেতর অবশ্যই আছে। আমি একটা জার্নির ভেতর দিয়ে গেছি অবশ্যই, কিন্তু আমি এটা বলবো না যে মাতৃত্ব বা কিছু, সেটা আমি আমার যেটা হয় যে আমি তো প্রচুর, আমার সারমেয়দের সাথে একটা সম্পর্ক রয়েছে, প্রাণ প্রকৃতির সাথে একটু যোগাযোগটা বেশি আমার। আমি আসলে আমার ভালোবাসা বলো, প্রেম বলো, মাতৃত্ব বলো, ফ্যামিলি বলো, আমি ভীষণ ওইভাবে করে আমি ওদের সঙ্গে আমি এটা টের পাই। কিন্তু এই যে এই সম্পর্কটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমরা যে পাগল হয়ে থাকি আমার এক্সটেনশনের জন্যে, যে আমি পৃথিবীতে কি রেখে যাব, আমার রক্ত কোথায় রেখে যাব, আমার বীজটাকে আমি কোথায়, বীজ আছে, বীজ রেখে যেতে পারলাম কি না। এই ছবি করতে গিয়ে এক ধরনের রিয়েলাইজেশন আমার এলো যে এই যে দত্তক নেওয়া সম্পর্কে,
যে ভালোবাসার টান, আমার কাছে সত্যিই মনে হলো যে হ্যাঁ, যদি ধরো তোমার একটি সন্তান থেকে থাকে পরিবারে, দ্বিতীয় সন্তানটি আমরা অনায়াসে কিন্তু দত্তক নিতে পারি, এতে করে প্রথম সন্তানের জন্য মানুষ হিসেবে, উন্নততর মানুষ হিসেবে সে বেড়ে উঠতে পারে আমার মনে হয়। এবং এই সময়টা যদি আমরা এগুলো সমস্ত রিয়ালিটি, প্র্যাকটিক্যাল বিষয়গুলো এগুলো থেকে উত্তীর্ণ হয়ে যদি আমরা ভাবতে পারি, তাহলে এটা একটা দারুণ বিষয়, এটা করা সম্ভব। তবে আমি শুধু এটা ভাবি না যে একজন নারীর ভেতরেই শুধু মাতৃত্ব থাকে, পুরুষের ভেতরে মাতৃত্ব প্রবল থাকে না। যে কোনো মানুষের না দুটো সত্তা থাকে, নারী পুরুষ একসঙ্গে থাকে ভেতরে, কার কোনটা বেশি সেটার উপর নির্ভর করে। শেষে যেটা জানতে চাই, বাংলা ছবির দর্শকরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আমাদের কি এবার বাংলা ছবি দেখা একদম ছেড়ে দেওয়া উচিত, তারপরে অনেক ভালো ভালো ছবি আসে, কয়েকটা ছবিতে কিন্তু এরকম একটা ছবি যখন আবার আসে তখন মনে হয় যে সেই কন্টেন্টটা নিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও যেতে পারি বা ভারতীয় দর্শককেও দেখাতে পারি, কনসেপ্টটা এরকম তো হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ছবি দেখতে যারা পছন্দ করেন তাদেরকে তোমরা কি বার্তা দিতে চাও সামগ্রিকভাবে, শুধু এই ছবিটা নিয়ে? কোনো বার্তা দেওয়ার দরকার নেই, আমাদের উচিত তাদের কাছে ছবিটা পৌঁছে দেওয়া। এবং সিনেমা যদি ভালো হয় না, সারা বিশ্বে আমি বলি ঠিক খুঁজে নেবে। কারণ এই যে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে যায়, ভাষা তো আর এখন আর কোনো সমস্যা নয়। ভাষা কোনোদিনই কিন্তু সিনেমার সমস্যা ছিল না। তার জলজান্ত প্রাইমারি উদাহরণ হচ্ছে চার্লি চ্যাপলিন, কথা বলারই দরকার হয়নি। পুষ্পাক, কমল হাসান, কোথায় ডায়লগ? সব ভাষাভাষী মানুষ দেখেছেন, সবাই দেখেছে। কানেক্টিভিটিটা সেটা, আর সিনেমার তো একটাই ল্যাঙ্গুয়েজ থাকে আসলে, ফিল্ম ল্যাঙ্গুয়েজ। সেটার জন্য আমার তো মনে হয় সাবটাইটেলও প্রয়োজন হয় না। আমি নিজে এমন প্রচুর দেখেছি, বাইরের ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আমার নিজের ছবি নিয়ে যাওয়া হয়েছে, তখন তো আমরা দেখেছি যে মানে কেউ সাবটাইটেল পড়ে পড়ে তার কেউ অ্যানালাইসিস করে না। বরঞ্চ সাবটাইটেল পড়লে না আমার ডিস্ট্রাকশন লাগে, মানে আমি কথাটা পড়তে গিয়ে এক্সপ্রেশনটা মিস করে গেলাম, এসেন্সটা আমি মিস করে ফেলি। বাংলার দর্শকরা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসে তারা যথেষ্ট আশাবাদী হতে পারেন। একদমই তাই। কারণ দেখো, আমাদের দায়িত্ব সিনেমা তৈরি কারা করছে, আমরা এই পার্ট অফ দ্য থিং। আমি কেন আজকে কিছু যদি না পাই একটা সিনেমা থেকে, আমি যদি মানে প্রথমেই গুলিয়ে যাই একটা সিনেমার পোস্টার বা নাম দেখে। আজকের দিনে আমরা যখন সিনেমা দেখেছি কত পয়সা খরচা করেছি গো? 90 পয়সা, তাই না? টিফিনের পয়সা থেকে সরিয়ে একটা সিনেমাটা হয়ে যেত। আজকে একটা পপকর্ন কিনবে, তোমার দাম কত? তারপর তুমি কার পার্ক, 2 ঘন্টা 5 মিনিট হয়ে যাওয়া মানে 3 ঘন্টার পার্কিং ফিজ, টিকিটের দাম, কোল্ড ড্রিঙ্কস, কত খরচা পার হেড। তা আমি যে হলে যাব, কিছু তো দেবে, যাই তো দেখতে যাব আমি। হয় ইমোশনালি কানেক্ট করো, নইলে ভিজুয়াল এমন একটা ম্যাজিক দেখাও আমাকে। হ্যাঁ, মাথাটা ফাঁকা হয়ে এলো, বাড়ি ফিরলাম, একদম কিছু তো দাও, কানেক্ট করতে হবে তোমায়। তুমি বলো। না না, আমি শুনছিলাম, সত্য কথাই বলছেন যে আমাদের এই বাংলা ছবির পাশে দাঁড়াও বা এটা সেটা, এগুলো বলার চেয়ে করে দেখানোটা উচিত, এবং কি করে দর্শক পর্যন্ত পৌঁছানো যায় এবং আগের জায়গাটায়। আর এই জিনিসটা খুব আমরা বলছিলাম যে একটা দুটো ভালো ছবি বিক্ষিপ্তভাবে এলো, দর্শক ভরসা করলো, তারপর আবার ছবি এমন এলো গার্বেজ দেখে ওদের আর ভালো লাগলো না। তো এই নাগারে ভালো ছবি আসা, বাঞ্চ অফ ভালো ছবি, যে কারণে আরো রেসপন্সিবিলিটি কি হয়, যখন দেখো কেউ তোমাকে একটা তকমা দিয়েছে যে এর ছবি দেখতে আমি যাব, তোমারও কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যে টাকার জন্য বাজে ছবি আমি করব না। হ্যাঁ, সিম্পল, আমার পড়ে যদি স্ক্রিপ্ট মনে হয় যে কিছু নেই, টাকা দেবে অনেক, করব না। এই লোকটা সম্বরণ করতেই হয়। আমি মেঘে ঢাকা তারা যখন আমায় অফার করেছিল, আমি মেগা সিরিয়াল ছেড়ে দিয়েছিলাম ভেঙ্কটেশের। কত টাকা দিয়ে মেঘে ঢাকা তারা দিয়েছে, আমি সে টাকাটা উচ্চারণও করতে পারবো না এখন। বলো। না না না, কিছুই না, সেটা ছেড়ে দিয়েছিলাম, সেটা করব বলে আমি মেগা থেকে ছেড়ে দিয়েছি। আমায় শ্রীকান্ত মহতা, তুই মেগা ছেড়ে দিবি, তুই
শুটিং ডেটের সময় ক্লাস না করলেই তো হলো, আমাদেরই তো প্রোডাকশান, আমি করতে পারবো না। এই সিনেমাটা যদি আমায় করতে হয়, আমার ওই মেগাটা থেকে বেরোতে হবে। এই যে দেখো, ব্যালেন্স করে কিন্তু উনি করে ফেলতে পারতেন, টাকাটাও থাকতো, ওই ছবিটাও হতো, কিন্তু ওই ওটা হতো ছবিটা না। যা ওই ছবিতে ওনাকে যেইভাবে আমরা দেখেছি সেভাবে আমরা পেতাম না। ওটা হতো না। তো কাজেই ডিসিশন নেওয়াটা খুব, একে তো আনসার্টেন একটা প্রফেশন, সত্যি। তারপরে তোমার যদি একটা ছবিতে তুমি ভালো, একটাতে ভালো আর 5টা খারাপ, তোমার পরের ভালোটা দেখতে যাবে না। আমার কাছে হিসেব খুব ক্লিয়ার। একদম, আমি অনেক কিছু শিখলাম এবং হ্যাঁ সত্যি তাই, এভাবেই ভাবতে হবে। ঠিক।